তার মানে আপু বাংলাদেশে মাশরুম গ্রহণ করার ক্ষেত্রে মানুষের যে একটা আপত্তি আছে, ব্যাঙের ছাতা বলে বা এই ধরনের বলে অনেকে খাইতে চায় না, বিশেষ করে বয়স্করা তো গ্রহণ করতে চায় না। তো সেই জায়গাটা যদি প্রসেসড ফুডগুলো দেওয়া যায় তাহলে মনে হয় এই যে মাশরুমের বাধাটা নিশ্চয়ই দূর হবে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসি যে আমরা কিন্তু একটা সময় শুধু মাশরুম ফ্রাই করে খাওয়ার চিন্তা করতাম। এখন কারো কাছে যদি এই লাড্ডুটা আমরা প্রেজেন্ট দেই, সে কিন্তু বুঝবে না এটা মাশরুম নাকি। খাওয়ার পরে সে যখন বুঝতেছে মাশরুম, সে ডিফারেন্ট টেস্ট পাচ্ছে, সে কিন্তু তখন আমাদের কনজিউমার হয়ে যাচ্ছে। এইখানে আমার প্রায় 350-এর উপরে মেয়ে আছে যারা এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। নারীর মধ্যে কিন্তু অনেক সৃজনশীলতা আছে, বাট সেই সৃজনশীলতাটা না রানী সেই রান্নার কাজে ব্যবহার করে, কিন্তু সেটাকে প্রকাশ করে না, ভ্যালুটা হয় না। সো যেই নারী যেটা বানাতে জানে তাদেরকে আমি ওই জায়গাটা এনে কাজে লাগাচ্ছি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মাশরুম। সভ্যতার শুরু থেকেই মাশরুমের সাথে মানুষের অনেকটাই পরিচয়। অনেক দেশ খাদ্য হিসেবে আগে থেকেই মাশরুম গ্রহণ করে আসছে। বাংলাদেশে মাশরুম চাষ খুব বেশি পুরাতন নয় এবং খাদ্য হিসেবে গ্রহণ করার প্রবণতা অনেক কম। তবে ইদানিং মাশরুমের চাহিদা বাড়ছে, সে কারণে মাশরুমের চাষবাসও ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। মাশরুম চাষের মাধ্যমে কীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব এবং এর মাধ্যমে কীভাবে মানুষের চাহিদা পূরণ সম্ভব এবং নিরাপদ খাদ্য হিসেবে মাশরুমের সম্ভাবনা কী, সেটি নিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। আপনার সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। হাজার হাজার বছর ধরে মাশরুম মানব সংস্কৃতির অংশ। খ্রিস্টপূর্ব 10,000 অব্দ থেকেই খাদ্য হিসেবে মাশরুমের সংগ্রহ ও ব্যবহারের সূত্রপাত। মিশরীয়, রোমান, গ্রিক এবং অন্যান্য সভ্যতা সহ বিভিন্ন প্রাচীন সভ্যতায় মাশরুমকে পবিত্র বা ঔষধি হিসেবে বিবেচনা করা হতো। চীন এবং জাপানে মাশরুমের চাষ শুরু হয় 600 খ্রিস্টাব্দের দিকে। পরে 17 শতকে এটি ইউরোপেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশে মাশরুমের চাষ খুব বেশি পুরানো নয়। 80-র দশকে প্রথম মাশরুমের চাষ শুরু হয় এদেশে। অল্প কিছুদিন আগেও চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দারাই কেবল মাশরুম খেতে অভ্যস্ত ছিল। প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের মাশরুম সংগ্রহ করে খাবার হিসেবে গ্রহণ করত তারা। তবে বর্তমানে মাশরুম চাষ সম্প্রসারণের জন্য এর ব্যবহার বাড়ছে বাংলাদেশে। ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ মাশরুম অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। সুস্বাদু ও দামি খাবার হিসেবেও এটি প্রাচীনকাল থেকেই বিবেচিত হয়ে আসছে। উদ্ভিদ প্রোটিনের শ্রেষ্ঠতম উৎস হওয়ায় মাশরুমকে অনেকে সবজি প্রোটিনও বলে থাকে। মাশরুমে রয়েছে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও কম মাত্রায় লৌহ। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে মাশরুম সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি কমাতে ও নানা রোগের চিকিৎসায় মাশরুম ব্যবহার হয়। এর চাষবাসে কোনো ধরনের সার বা কীটনাশকের ব্যবহার নেই, ফলে সম্পূর্ণ নিরাপদ খাবারের বললে সেখানে মাশরুমের জুরি মেলা ভার। প্রকৃতিতে এখনো পর্যন্ত প্রায় 14,000 প্রজাতির মাশরুমের কথা জানা যায়। বাংলাদেশে মাশরুমের 162টি জাত রয়েছে। তবে এর মধ্যে 7 ধরনের মাশরুম বেশি চাষাবাদ হয় এখানে। এর মধ্যে ওয়েস্টার, মিল্কি, বাটন এবং ঋষি মাশরুম উল্লেখযোগ্য। এটি চাষবাসে কোনো জমি লাগে না, তাই বাংলাদেশের মতো জনবহুল দেশে খাদ্য উৎপাদন বাড়াতে মাশরুমের বিকল্প নেই। মাশরুম ঘরে বসেই চাষ করা যায়। গ্রামীণ বা শহুরে যে কোনো পরিবেশে চাষ উপযোগী। তাই আত্মকর্মসংস্থান, নারী কর্মসংস্থান ও ক্ষমতায়নে মাশরুম চাষ খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। মাশরুমের চাষাবাদ বাড়ানো এবং খাদ্য হিসেবে সবার মধ্যে এর প্রচলন বাড়াতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের 64টি জেলার 160টি উপজেলা এবং 15টি মেট্রোপলিটন থানায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার এবং সারা দেশে 34টি মাশরুম উপকেন্দ্র হর্টিকালচার সেন্টার রিসার্চ সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। কাঠের গুঁড়া, তারপরে হচ্ছে যে আপনার গমের ভুসি, তারপরে হচ্ছে ওই যে আপনার চুন, তারপরে হচ্ছে পানি, এটা দিয়ে আমরা মিক্সার করি। মিক্সার করার পরে আমরা তারপরে হচ্ছে এই যে এটা
আমরা প্যাকেটটা করি হচ্ছে 500 গ্রাম সাইজে। খেয়াল রাখতে হবে যে প্যাকেটটা যেন শক্ত থাকে এবং নরম যেন কোনোভাবেই না হয়। আমি এখন আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে কাঁচাবার মাদার তৈরি। কাঁচাবার ডালটাকে আমরা নির্দিষ্ট একটা পরিমাণ মতো কেটে নিয়েছি এবং এটা কেটে নেওয়ার পরে এটাকে আমরা রোদে শুকাইছি। এখন আমরা মাদার তৈরি করার আগে এটাকে ভিজায় রাখতে হবে, মিনিমাম 8 ঘন্টা এটাকে পানিতে ভিজায় রাখতে হবে। মাশরুমের জাত উন্নয়ন, বাংলাদেশের আবহাওয়া উপযোগী মাশরুমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে নানা গবেষণাও পরিচালিত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। নিউট্রিশনটা আসলে কতটুকু পরিমাণে আছে ল্যাবে যদি আমরা পরীক্ষা করে সেটা করি তখন আমাদের জনগোষ্ঠীর এটা আসলে নিবে আর কি, এবং আমাদের যারা উদ্যোক্তারা বিভিন্ন পর্যায়ে যারা পৌঁছে দিবে মাশরুমটা জনগণের মাঝে, হ্যাঁ, তারা যাতে বলতে পারে যে আমাদের এই মাশরুমটাতে এই পুষ্টিগুণ আছে। মাইসেলিয়ামের পিওর কালচারটা আমরা হচ্ছে মলিকিউলারের ফার্স্টে সেন্ট্রিফিউজ করতে হয়। সেন্ট্রিফিউজ করার কারণ হচ্ছে যে আমরা যে মাইসেলিয়ামটা নিয়েছি এটা একটা সেলের মধ্যে হচ্ছে কি থাকে, নিউক্লিয়াস থাকে, তার মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। তা আমরা ডিএনএটাকে বের করতে হবে, একদম পিওর ডিএনএটা আমাদের প্রয়োজন। তো সেন্ট্রিফিউজে আমরা সেই জিনিসটা করি। প্রকল্প থেকে 35টি জাত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের আবহাওয়ায় গরমে চাষযোগ্য ওয়েস্টার্ন মাশরুমের জাত ও ব্ল্যাক মাশরুম রয়েছে। এসব জাত ও প্রযুক্তি মাশরুম উদ্যোক্তাদের মাধ্যমে ছড়িয়েও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই প্রকল্পের লক্ষ্য সারা দেশে 800টি মাশরুম পল্লী গড়ে তোলা। এই খাতে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি শিল্প উদ্যোক্তাও তৈরি করা, যাতে করে মাশরুম আমদানি কমে আসে এবং এটি রপ্তানির সুযোগ তৈরি হয়। গরমকালে যে আমাদের মাশরুম নিয়ে উৎপাদন নিয়ে সমস্যা হয়, আমরা এই গরমের উপযোগী কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি, ওয়েস্টার্ন মাশরুম, ব্ল্যাক মাশরুম, এবং সারা বছর ক্রপ ক্যালেন্ডারে 35টা জাত দিয়ে আমরা তৈরি করেছি, যে এখন বাংলাদেশের আবহাওয়ায় আপনার সারা বছরই এই 35টা জাত প্রোডাকশন করা সম্ভব। পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে এই জাতগুলো কত সহজে প্রোডাকশন করা যায়, সহজ কিছু টেকনোলজি। তা আমাদের দেশের মতো করে আমরা এটার ইল পটেনশিয়ালিটি, কোন ধরনের সাবস্ট্রেটে হবে, এটার নিউট্রিশনাল স্ট্যাটাস কী, এরকম করে কিন্তু আমরা প্রায় 20-22টা প্রযুক্তি উদ্ভাবন করেছি, যে কত সহজে চাষিরা এই জাতগুলোকে প্রোডাকশন করতে পারে। সেকেন্ড যেটা আর একটা উদ্দেশ্য ছিল আমাদের, যে সারা দেশে আপনার 800 উদ্যোক্তা তৈরি করা এবং এই উদ্যোক্তার আওতায় 30 জন করে চাষি নিয়ে গ্রুপ গঠন করে মাশরুম পল্লী স্থাপন করা। তো সেটাও এই পর্যন্ত আমরা 450 উদ্যোক্তাকে ট্রেনিং দিয়েছি এবং 450 এরকম দল গঠন করেছি। প্রতিটা দলের আওতায় 30 জন করে চাষি। বাংলাদেশের 64 জেলাতেই এটা, সদর উপজেলাগুলো, এবং যেই উপজেলাগুলো আপনার খুব মাশরুম চাষের জন্য সম্ভাবনাময়, যেমন পাহাড়ের ক্ষেত্রে আমরা সদর ছাড়াও অন্য উপজেলাকেও নিয়েছি, কারণ পাহাড়টা বাংলাদেশের জন্য খুব সম্ভাবনাময়। এছাড়া আমাদের যশোর, মাগুরা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, রংপুর কিছু কিছু জেলা আছে যেটা মাশরুমের জন্য খুবই সম্ভাবনাময় জেলা। সেই জেলাগুলোতে আমরা অন্য উপজেলাগুলোকেও ইনক্লুড করেছি। প্রায় প্রতিদিনই মাশরুম চাষে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। প্রশিক্ষণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে উদ্যোক্তাকে দেয়া হচ্ছে প্রদর্শনী, যার মাধ্যমে নানা রকম উপকরণ সহায়তা পাচ্ছেন মাশরুম চাষি। মাশরুম একেবারে সম্পূর্ণ একটা নিরাপদ ফসল। এখানে কোনো ধরনের সার, কীটনাশক, কোনো ধরনের সবচেয়ে নিরাপদ একটা খাবার, এবং এটার পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। এটাকে আমরা সুপার ফুড হিসেবেও কিন্তু বলতে পারি। এখানে যে আমাদের যে পুষ্টিগুণাগুণগুলো আছে, এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে একজন মানুষের প্রতিদিন খাদ্য তালিকায় মাশরুমটা অন্তর্ভুক্ত হওয়া উচিত। এখন এই মাশরুম চাষ যখন করতে যাবে কৃষকরা, তখন তাদের মাশরুমটা যেহেতু একটু কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন আছে, অন্যান্য ফসলের মতো না, এই কারণে আমরা চেষ্টা করছি যে আমাদের একেবারে প্রত্যন্ত এলাকায় যেন আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, উদ্যোক্তার সঙ্গে দল তৈরি করতে পারি, সেই দল মিলে যেন তারা মাশরুমটা উৎপাদন করতে পারে এবং স্থানীয় বাজারে যেন এটা বিপণনটা করতে পারে। উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা 10 দিনের যে প্রশিক্ষণটা পাচ্ছেন সেটার মাধ্যমে সে মাশরুমের প্রত্যেকটা স্টেপ, মাশরুম চাষ থেকে শুরু করে বিপণন প্লাস হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কিভাবে করবে, প্রতিটা জিনিস সে শিখে যাচ্ছে এবং যাওয়ার পরে সে একটি প্রদর্শনী পাচ্ছে এবং প্রদর্শনী থেকে তার একটা দল তৈরি করে সেখানে দলভুক্ত চাষিদের দলভুক্ত চাষি প্রশিক্ষণ সেটা হর্টিকালচার সেন্টার প্রদান করছে। ইতোমধ্যেই এই প্রকল্প সফল উদ্যোক্তা তৈরিতেও সক্ষম হয়েছে। মাশরুম থেকে নানা প্রক্রিয়াজাত খাবারও উৎপাদন করা হচ্ছে। জমজম মাশরুম ফুড নামের একটি প্রতিষ্ঠান মাশরুমের বহুমুখী পণ্য উৎপাদন ও বিপণনে কাজ করে যাচ্ছে।
মাশরুম গ্রহণের দিক থেকে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের সাধারণ ভোক্তাদের মধ্যে মাশরুমের ব্যবহার বাড়ানো এবং জনপ্রিয়তা সৃষ্টিতে নানা কার্যক্রম নেওয়া হয়েছে প্রকল্প থেকে। লক্ষ্য মাশরুম চাষ এমনভাবে সম্প্রসারণ করা যাতে সম্ভাবনাময় এই ফসলটির মাধ্যমে একটি পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করা যায়, পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য কমে আসে। দর্শক, মাশরুম নিয়ে নতুন করে বলার কিছু নাই। পুষ্টিকর এই ফসলটি নিয়ে কাজ করছেন বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা তারা রয়েছেন এবং তারা নীরবে নিভৃতে কিন্তু মাশরুমের সম্প্রসারণ ঘটেছেন। এবং সরকারের একটা প্রকল্প মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ এবং দারিদ্র্য বিমোচন, এরকম একটা প্রকল্পও রয়েছে সরকারের, যার মাধ্যমে এরকম চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমার তেমন একজন চাষির কাছে এসেছি, ঝিনাইদহের সদর উপজেলার শিহাবুদ্দিন তুষার ভাই। তুষার ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি তুষার ভাই। এই যে মাশরুমের চাষ করাটা মানে অন্যখানে জমি লাগে, আর আপনার তো জমি বলতে এরকম ঘর, এটা হলো আমার ল্যাবরেটরি। কি কি কাজ হচ্ছে এই ল্যাবরেটরিতে আপনার? এই ল্যাবরেটরিতে মূলত কাজ হয় টিস্যু মাদার থেকে, টিস্যু কালচার থেকে শুরু করে টিস্যু মাদার, মাস্টার মাদার এবং বাণিজ্যিক স্পানগুলো আমার এই ল্যাবে মানে গ্রোথ চেম্বার হিসেবে ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে। আচ্ছা, তার মানে এখান থেকে আপনি এগুলোই বিক্রি করেন, এগুলো নিয়ে যায় চাষিরা? জি জি। আচ্ছা, তার ঘরে বিভিন্ন রকম মাশরুম দেখতে পাচ্ছি, এই মাশরুমগুলো নিয়ে একটু কথা বলি। এগুলো কি মাশরুম? এটা হলো ওয়েস্টারেরই একটা ভ্যারাইটি, এটা হলো পিও2, পিও10। হ্যাঁ, পিও10। এটা হলো হালকা কালো হয় আর হালকা কালো হয়। এটা কি হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে এখন হারভেস্ট করার মতো? হারভেস্ট করার মতো। প্রতিদিন কি এই যে একটা এখান থেকে কতগুলো হারভেস্ট হতে পারে প্রতিদিন? এখান থেকে পার ডে 5 থেকে এই একটা রেক থেকে 5 থেকে 7 কেজি উৎপাদন হয়। 5 থেকে 7 কেজি উৎপাদন হয়। গরমে আপনার পিও10টা এবং হলো পপটা উৎপাদন ভালো হয়। মাশরুম চাষের বাজারটা কেমনে হয়, কেমনে বিক্রি করেন এগুলো? বাজারটা আমরা আসলে মূলত পাইকারি বেশি বিক্রি করি, আর আমার নিজ জেলা শহরে কিছু ভোক্তা আছে যাদেরকে আমি এখান থেকেই যে শহরে যে মাশরুম দিয়ে আসি, এবং অনেকেই এখন জানে যে মাশরুমটা অমুক জায়গায় গেলে পাওয়া যায়, অনেকে আছে খামার থেকে এসে নিয়ে যায়। এবং প্রতি কেজি কত পান আপনি পাইকারি দিলে? বর্তমান রেট যাচ্ছে 250 থেকে 300 টাকার ভিতরে। আচ্ছা, এই পাশে মাশরুমটা হচ্ছে, এটা হলো ঋষি মাশরুম, গ্যানোডার্মা যেটা বলে। হ্যাঁ, এটা তো খুব সহজে নষ্ট হয় না। না, এটা সহজে নষ্ট হয় না, এবং এটা হলো মেডিসিনাল একটা মাশরুম, ব্ল্যাক মাশরুমটা, মানে আমরা কান মাশরুম বলি যেটা। জি, এটা হলো আমরা কান মাশরুম বলি। আচ্ছা, এটা কান মাশরুম। এটা আমাদের প্রকল্প থেকে নতুনভাবে শুরু করা হয়েছে এই কান মাশরুমটা। এটা দিয়ে জ্যাম, জেলি এবং হলো এটা হলো সবচেয়ে বড় একটা গুণ, এটা যাদের আর কি মনে করেন যে কাঁচা মাশরুমটা যারা সেল করতে না পারে, এটা শুকাইয়ে রেখে দেওয়া যায়, সংরক্ষণ করা যায়। যারা নতুন আসতে চায় তাদেরকে পরামর্শ দেওয়া বা তাদেরকে অবশ্যই আমরা নতুন যে উদ্যোক্তাগুলো আছে আমরা আসলে সবসময় ফ্রি পরামর্শ দিয়ে থাকি এবং সঠিক তথ্য দিয়ে থাকি। তো মাশরুমের যে আসলে যেটা হলো ধৈর্য, মাশরুমে এসে অনেকে ধৈর্য হারায় ফেলে। মাশরুমটা ধৈর্য ধরে করতে পারলে এখান থেকে আসলে প্রতিটা উদ্যোক্তারই সফল হওয়া সম্ভব। তার মানে মাশরুম চাষে যারাই আসুক আপনারা মোটামুটি তাকে সহযোগিতা করবেন এবং আপনারাই তৈরি করে দিবেন যে সে কোথায় সেল করবে, কোথায় জি জি, শুধু উৎপাদন না, তার বাজারও আপনারা দেওয়া সম্ভব অবশ্যই। এবং সরকারিভাবে তো পৃষ্ঠপোষকতা এখানে সরকারিভাবে অবশ্যই প্রকল্প থেকে প্রতিটা মাশরুম চাষিদেরই সহযোগিতা করে যাচ্ছে বাজারের ক্ষেত্রে। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমার যে সমস্যাগুলোই আসে সেই সমস্যাগুলোই আমি শুধু একটি ফোন কল করলেই দেখা যাচ্ছে আমার সাপোর্টগুলো আমি পেয়ে যাচ্ছি। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন এবং আমি আশা করব যে আপনাদের মতো উদ্যোক্তা দিয়ে মাশরুম চাষটা অন্তত সম্প্রসারণ হবে। জি ইনশাল্লাহ, দোয়া করবেন। অবশ্যই ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন নিউজকে। উৎপাদনের পাশাপাশি মাশরুমের বিভিন্ন রকম খাবার তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকম প্রক্রিয়াজাত করার মাধ্যমে মাশরুম গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন এরকম একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের শুরুর দিকের উদ্যোক্তা লাবণ্যলতা আপা। তার জমজম মাশরুম ফুড 10 ক্রেতাদের হাতে মাশরুমের বিভিন্ন রকম ফিনিশড গুড পৌঁছে দিচ্ছে। আমরা তার সঙ্গে একটু কথা বলি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আপা। মাশরুম কনসেপ্টটা তো বাংলাদেশে এমন যে আমরা জানি যে মাশরুমটা অনেক আগে থেকেই সবাই খেত, বাংলাদেশেও এখনো পর্যন্ত খুব বেশি খাচ্ছে না, কিন্তু আপনার এখানে এসে যেটা একটা ভুল ভাঙলো যে মাশরুম দিয়ে অনেক রকম খাবার করা সম্ভব।
কি কি খাবার তৈরি করেন আপনারা? যেহেতু মাশরুম একটা সবজি, সবজিকে কিন্তু সব আকারেই খাওয়া যায়। জি। শুধু জানতে হবে, যেহেতু আমার রান্না সম্পর্কে আমার অনেক আগে থেকেই ধারণা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে মাশরুমকে আমরা ফ্রাই আকারে শুধু খাওয়া শুরু করলাম। আচ্ছা। এরপরে ডে বাই ডে এটা নিয়ে রিসার্চ করে কাজ শুরু করলাম। এখন মাশরুম দিয়ে আমরা বিউটি প্রোডাক্ট পর্যন্ত তৈরি করছি। আমি তো বলি যে মাশরুম দিয়ে ভাতও করা যাবে। যেমন এই যে এটা হচ্ছে মোমোটা, এটা একেবারে রেডি ফরম্যাটে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা বাসায় নিয়ে গিয়ে স্টিম করলে শুধু স্টিম করলে খেয়ে ফেলতে পারবে। এরপর এই যে মাশরুমে যেমন লাড্ডু। আচ্ছা। এটা ড্রিঙ্কস, এটা আবার মিনি প্যাকেটও করা আছে। আচ্ছা, মাশরুমের ড্রিঙ্কসটা আসলে কি কাজে লাগে? মাশরুমের ড্রিঙ্কসটা হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার ক্লান্তি দূর করবে, শরীরে গ্যাস ফর্ম হবে না। তারপরে এই যে মাশরুমের স্যুপ, এই স্যুপটা হচ্ছে আপনি একটা প্যাকেটে 3 জন, একটা ফ্যামিলি খেতে পারে, একটা ফ্যামিলি করা। এটা মূলত গ্যানোডার্মা লুসিডাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, মানে ঋষি মাশরুম। যেটা ঋষি মাশরুম, এটা আমরা চা ফরম্যাটে নিয়ে আসছি। আর এটা হচ্ছে ব্ল্যাক মাশরুমের চাটনি। এটা হচ্ছে মূলত গর্ভবতী মায়েদের জন্য আমরা সবচেয়ে বেশি সাজেস্ট করছি, কারণ সবাই কিন্তু আচার খেতে চায়। এটা হচ্ছে আপনার বিউটি সেকশন। হ্যাঁ, বিউটি সেকশন। এখানে এই হচ্ছে আমাদের তেল, মাশরুমের তেল, এটা মাথায় দেওয়ার জন্য। এটা মাথায় দেওয়ার জন্য। মাথার চুলের যত রকমের প্রবলেম আছে, হেয়ার ফল থেকে শুরু করে সকল কিছু দূর করে। আচ্ছা। এটা হচ্ছে আপনার বলি রেখা পড়বে না মুখে। এটা ক্রিম, এটাও জ্ঞান মাশরুমের ক্রিম। এটাও জ্ঞান মাশরুমের ক্রিম। তারপরে আর এখানে এগুলো করা হয়েছে আপনার জ্ঞান মাশরুমের ক্যাপসুল। হ্যাঁ, ক্যাপসুল আকারে তারা খেয়ে ফেলবে। আচ্ছা। এছাড়া আছে আমাদের বেসন আছে। এটা হচ্ছে মাশরুমের বেসন। মানে এটাতে চপ, মানে মাশরুমের চপটাই ভালো হবে মাশরুমের বেসন। হ্যাঁ, মাশরুমের বেসন দিয়ে। এটার মধ্যে আমরা মাশরুমগুলো শুকাই। আচ্ছা, এখানে দিলে মাশরুম অতিরিক্ত পানিটা, হ্যাঁ, একের সম্পূর্ণটা আমরা ড্রায়ারে শুকাই নি। আচ্ছা। শুকানোর পরে এগুলা যে বক্সে দেওয়ার পরে লেবেলিং থেকে শুরু করে এই যে সকল, মানে এটাকে সিল করে দিচ্ছেন। মূলত ব্যবসাটা হচ্ছে কাস্টমারদের জন্য। তাদের সাড়া কেমন পাচ্ছেন? তারা কিভাবে পছন্দ করছে? আপনার মার্কেটিংটা কিভাবে চলছে? সারা বাংলাদেশে আমার একটা নারী উদ্যোক্তাদের টিম আছে যারা ফুড নিয়ে কাজ করছে। অনলাইনে তারা আমার এই প্রোডাক্টগুলো নিয়ে তারাও সেল করছে। গভর্নমেন্টের যতগুলা আছে প্রকল্পের কাজ চলে এবং সেখানে যে মিটিংগুলো হয় সেখানে আমাদের খাবারগুলো চলে যায়। মানে ওখানে আপনারা সার্ভ করতেছেন? আমরা সব আমাদের খাবারগুলো সেখানে যাচ্ছে, সেটা কৃষি মন্ত্রণালয়ে যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছে, যুব মন্ত্রণালয়ে, তারপর বিভিন্ন মেলা তো আছে। আর ফেয়ারগুলো তো আমি করছি। আমি লন্ডনে পাঠাচ্ছি আমার স্যুপ, আর সৌদিতে আমার গিয়েছে আপনার বেসন, লাড্ডু। আমার টোটাল আপনারা দেখেছেন যে এখানে যারা আছে সব নারীরা। যেহেতু নারীর মধ্যে কিন্তু অনেক সৃজনশীলতা আছে, বাট সেই সৃজনশীলতাটা না রানী সেই রান্নার কাজে ব্যবহার করে, কিন্তু সেটাকে প্রকাশ করে না, সেটা অর্থনৈতিক ভ্যালুটা হয় না। সো যেই নারী যেটা বানাতে জানে তাদেরকে আমি ওই জায়গাটা এনে কাজে লাগাচ্ছি। তার মানে আপু বাংলাদেশে মাশরুম গ্রহণ করার ক্ষেত্রে মানুষের যে একটা আপত্তি আছে, ব্যাঙের ছাতা বলে বা এই ধরনের বলে অনেকে খাইতে চায় না, বিশেষ করে বয়স্করা তো গ্রহণ করতে চায় না। তো সেই জায়গাটা যদি প্রসেসড ফুডগুলো দেওয়া যায় তাহলে মনে হয় এই যে মাশরুমের বাধাটা নিশ্চয়ই দূর হবে। হ্যাঁ, আমি সেই জায়গাটায় আসি যে আমরা কিন্তু একটা সময় শুধু মাশরুম ফ্রাই করে খাওয়ার চিন্তা করতাম। এখন কারো কাছে যদি এই লাড্ডুটা আমরা প্রেজেন্ট দেই, সে কিন্তু বুঝবে না এটা মাশরুম নাকি। খাওয়ার পরে সে যখন বুঝতেছে মাশরুম, সে ডিফারেন্ট টেস্ট পাচ্ছে, সে কিন্তু তখন আমাদের কনজিউমার হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে ভ্যালু অ্যাড করাতে এই যে ভ্যালু চেন তৈরি হচ্ছে আপনার মাধ্যমে। এবং আপনার মতো উদ্যোক্তা যদি বাংলাদেশে আরো থাকে তাহলে তো নিশ্চয়ই যে আমি তো চাই যে বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মতো একজন করে লতা তৈরি হোক যারা প্রসেসিং নিয়ে কাজ করে। নারী হোক, সেটা নারী হোক, নারীর সাথে পুরুষ সহযোগিতা করবে। অনেক ভালো থাকবেন আপা। ভালো লাগলো যে সেটা হচ্ছে যে আপনি শুধু মাশরুমের বাজার সৃষ্টি করছেন না, আপনি নারীদের যে ক্ষমতা সেটাতেও ব্যবস্থা করছেন। আশা করি যে আপনার এই উদ্যোগ আরো ছড়ায় পড়বে এবং বাংলাদেশ একদিন সমৃদ্ধ হবে। আপনাকেও ধন্যবাদ। আর আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে যে পুষ্টির উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, আমাদের দুইটা কথা এখানে, একটা হচ্ছে পুষ্টির উন্নয়ন আর দারিদ্র্য হ্রাস। আমরা এই স্বপ্নটা দেখছি, বাংলাদেশ থেকে আমরা পুষ্টিটাকে ডেভেলপ করব আর দারিদ্র্যটাকে হ্রাস করে নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আপা। দর্শক, আমরা কথা বললাম লাবণ্যলতা আপা। লাবণ্যলতা আপার প্রথম যে মাশরুমের যে উদ্যোক্তা যারা, অর্থাৎ মাশরুম নিয়ে যারা প্রক্রিয়াজাত শুরু করেছেন তাদের মধ্যে তিনি একজন। 2003 সাল থেকে তিনি এটাতে লেগে আছেন। একসময় তিনি ছিলেন মাশরুম চাষি, সেখান থেকে ধীরে ধীরে উদ্যোক্তা, এবং তিনি কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের মাশরুমের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখছেন। তিনি যেমনটি বললেন যে তিনি চান যে তার মতো লাবণ্যলতা বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একজন করে হোক, তাহলে মাশরুম গ্রহণের যে প্রবণতা সেটি যেমন বাংলাদেশে বাড়বে, তেমনি এটি গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ একটা সুস্বাস্থ্যের বাংলাদেশে তৈরি হবে এবং মাশরুমের মাধ্যমে যে সব ধরনের রোগ যে নির্মূল করা সেটি সম্ভব হবে। লাবণ্য আপা সহ মাশরুম চাষের সঙ্গে যারা জড়িত
প্রত্যেকের সফলতা কামনা করে এবং প্রত্যেকের প্রতি শুভাশিস জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।